ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আমি আজকে আপনাদের যে ঘটনা শোনাতে যাচ্ছে সেটা কেবল গল্প নয়। যার সাথে ঘটেছে সে নিজেই কাঁপতে কাঁপতে আমাকে সব বলেছে। ঘটনাটা ঘটেছিল আমাদের পাশের একটা গ্রামে, যেখানে রাত নামলেই কেউ জানালা খোলা রাখে না। কারণ ওই গ্রামে রাত হলেই একজন ঠাকুরমা হাঁটেন। তিনি কথা বলেন, ডাকেন, আর যাকে একবার ডাকেন সে আর আগের মতো থাকে না। আজ আমি আপনাদের সেই ঘটনাটাই শোনাতে যাচ্ছি। শোনার সময় আলো জ্বালিয়ে রাখবেন, কারণ এটা শোনার পর আপনি আর অন্ধকারে একা থাকতে চাইবেন না। আমি যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি এটা কোনো লোককথা না, কোনো বানানো ভয়ের গল্পও না। এই ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটেছিল এমন একজনের সাথে যাকে আমি বহুদিন ধরে চিনি। সে মানুষটা আজও এই কথা বলতে গেলে স্বাভাবিক থাকতে পারে না। তার হাত কাঁপে, গলা শুকিয়ে যায়, আর কথা বলতে বলতে বারবার থেমে যায়। ঘটনাটা ঘটেছিল প্রায় 5 বছর আগে, শীতের শুরুতে। লোকটার নাম আমি বদলে বলছি, ধরি তার নাম রাশেদ। রাশেদের বাড়ি একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামটার নাম শুনলে হয়তো আপনারা চিনবেন না। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার পাশে পুরনো কাঁঠাল আর শিমুল গাছ। দিনে গ্রামটা একদম সাধারণ, কিন্তু রাত নামলেই গ্রামটা বদলে যায়। এই কথাটা আমি আগে শুনলেও বিশ্বাস করিনি। রাশেদের বাবা অনেক আগেই মারা গেছেন, মা অসুস্থ, শয্যাশয়ী। বাড়িতে তখন মূলত 3 জন, রাশেদ, তার মা আর তার বাবার মা। গ্রামের সবাই তাকে ঠাকুরমা বলতো। এই ঠাকুরমা, তিনি খুবই অদ্ভুত ছিলেন। বয়স আনুমানিক 80-র ওপরে। চোখ দুটো সবসময় আধ খোলা, কারো সাথে বেশি কথা বলতেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি কখনো অসুস্থও হতেন না। গ্রামের অনেকে বলতো, এই বুড়ি মরেই না কেন। রাশেদ বলেছিল ছোটবেলা থেকেই সে ঠাকুরমাকে একটু ভয় পেত, কারণ রাতে ঘুমের মধ্যে সে মাঝে মধ্যেই টের পেত কেউ তার ঠাটের পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুললে কাউকে দেখা যেত না, কিন্তু কানে ভেসে আসত এক ধরনের শ্বাসের শব্দ, ভারী, ধীর, বুড়ো মানুষের শ্বাস। সে ভেবেছিল এগুলো কেবল তার কল্পনা। সব কিছু বদলে গেল সেই শীতের রাতে। সেদিন বিদ্যুৎ ছিল না, গ্রামে লোডশেডিং নতুন কিছু নয়। রাশেদ মশারির ভেতর শুয়েছিল, মা আর ঠাকুরমা অন্য ঘরে। রাত তখন আনুমানিক 12টা। হঠাৎ করে সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, রাশেদ। স্বরে কোনো জোর নেই, খুব কাছ থেকে বলা, ফিসফিসে, বুড়ো কণ্ঠ। প্রথমে সে ভেবেছিল মা ডাকছেন, সে কোনো উত্তর দেয়নি। কিছুক্ষণ পর আবার, রাশেদ, এই রাশেদ। এবার গলাটা যেন একটু ভারী। রাশেদের বুকের ভেতর কেমন জানি করে উঠল। সে বলল, মা। কোনো উত্তর এলো না। ঠিক তখনই সে বুঝতে পারল এই ডাকটা আসছে তার ঘরের ভেতর থেকেই, দরজার বাইরে থেকে না, জানালার দিক থেকেও না, খাটের একদম পাশে। রাশেদ ভয়ে নড়তেও পারছিল না, মশারির ভেতর ঘাম জমে গেছে। হঠাৎ সে টের পেল মশারির কাপড়টা খুব আস্তে কেউ স্পর্শ করছে, এমনভাবে যেন বুড়ো আঙুল দিয়ে কাপড়টা টানছে। তারপর সেই গলা, উঠ, আমার পা ব্যথা করছে। এই কথা শুনেই রাশেদের মাথার ভেতর ঝাঁকুনি লাগে। এই লাইনটা সে চেনে, এই কথা শুধু একজনই বলে, ঠাকুরমা। কিন্তু সমস্যা একটাই, ঠাকুরমা তখন অন্য ঘরে মায়ের পাশেই শুয়ে থাকার কথা। রাশেদ সাহস করে চোখ খুলল। মশারির ভেতর অন্ধকার, কিন্তু সে স্পষ্ট দেখতে পেল মশারির উপরে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিকভাবে নিচু, ঘাড়টা বাঁকা, আর ছায়াটা নড়ছে না, একদম স্থির। তারপর ছায়ার ভেতর থেকে আবার সেই গলা, দরজাটা খুলে দে, বাইরে খুব ঠান্ডা। এইবার রাশেদ চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোয়নি। তার শরীর অবশ হয়ে আসছিল। হঠাৎ করে মশারির কাপড়টা এক ঝটকায় সরে গেল। রাশেদ যা দেখল সেটা আজও সে ভুলতে পারেনি। তার সামনে দাঁড়িয়েছিল ঠাকুরমা, কিন্তু এই ঠাকুরমা আর দিনের ঠাকুরমা নন। চুলগুলো পুরো সামনে ঝুলে আছে, চোখ দুটো পুরো খোলা, কিন্তু চোখের সাদা অংশই বেশি।
মণি খুব ছোট, কালো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখ। ঠোঁট নড়ে, কিন্তু শব্দটা যেন ঠিক মুখ থেকে আসছে না। রাশেদ, আমাকে বাইরে নিয়ে চল। ঠিক তখনই পাশের ঘর থেকে তার মায়ের কাশি শোনা গেল। কাশির শব্দটা যেন সব কিছু বদলে দিল। ঠাকুরমার মুখটা হঠাৎ থেমে গেল। তিনি ধীরে ধীরে পেছনে হাঁটতে লাগলেন, কিন্তু হাঁটার সময় তার পা মাটিতে পড়ছে না। রাশেদ চোখের সামনে দেখল তার পায়ের নিচে আর মেঝের মাঝে সামান্য ফাঁকা, আর পরের মুহূর্তে তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। কোনো দরজা খোলার শব্দ হয়নি, কোনো জানালাও নড়েনি। রাশেদ তখন চিৎকার করে উঠল। তার চিৎকারে পুরো বাড়ি জেগে উঠল। মা ছুটে এলো, ঠাকুরমাও এলেন, মায়ের হাত ধরে। এই ঠাকুরমা সম্পূর্ণ স্বাভাবিক, চোখ আধ খোলা, মুখে কোনো অভিব্যক্তি নেই। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি তো এইমাত্র আমার ঘরে ছিলেন। মা অবাক। ঠাকুরমা ধীরে ধীরে শুধু একটাই কথা বললেন, আমি তো এখানেই ছিলাম। সেই রাতের পর থেকে রাশেদের জীবন আর আগের মতো ছিল না। কারণ পরের দিন সকালে গ্রামের একজন বৃদ্ধ এসে তাকে এমন কিছু বলেছিল যেটা শুনে রাশেদের রক্ত জমে গিয়েছিল। সে বলেছিল, তুই কাল রাতে ডাক শুনেছিস, তাই না? রাশেদের জীবন সেই রাতের পর আর আগের মতো হয়নি, কিন্তু আসল ভয়ের শুরু তখনই। পরের দিন সকালে রাশেদ গ্রামে বেরিয়ে এলো। চুপচাপ ছিল সব জায়গা, কেউ যেন তাকে দেখছিল না। কিন্তু তার চোখে পড়ল মাঠের ধান ক্ষেতের ধার ঘেঁষে ছোট ছোট পায়ের ছাপ। ছাপগুলো একেবারেই অদ্ভুত, মানুষের পা নয়, বরং কিছুটা বাঙালি বুড়ি পায়ের মতো। ছাপগুলো শুরু হয়েছিল গ্রামের পুরনো কবরস্থান থেকে এবং সোজা রাশেদের বাড়ির দিকে এগিয়ে আসছিল। রাশেদ ভয় পেয়ে যায়, কিন্তু সে জানে শুধু চুপচাপ বসে থাকা যাবে না। সে গ্রামের বৃদ্ধদের কাছে গিয়ে পুরো ঘটনা শোনাল। গ্রামের মানুষরা তাকে চুপচাপ শুনল, কেউই মুখ খোলেনি। তারপর এক বৃদ্ধ বলল, তোর দাদা বলেছিল এই ঠাকুরমার সাথে অনেক মানুষ দেখা করেছে। যারা একবার তার ডাক শুনেছে তারা আর আগের মতো জীবিত নয়। রাশেদ চমকে উঠল। তিনি জিজ্ঞেস করল, কেমন মানুষ, তারা কিভাবে মারা গেছে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, তুই জানতে চাস? তুই কি সত্যিই সাহসী? রাশেদ মাথা নেড়ে বলল, আমি কিছুই ভয়ের জন্য চাই না, আমি সত্যিটা জানতে চাই। বৃদ্ধের চোখে তখন অদ্ভুত রঙের দীপ্তি জ্বলল। তিনি বলল, ঠিক আছে, তবে আগে শুনি গ্রামবাসীর কথা। কেউ কেউ এখনো ভয় পায়, কেউ কেউ এখনো বিশ্বাস করতে চায় না। পৃথিবীতে সবসময় মানুষ মৃত্যুর চেয়ে ভয় পায় না, কিন্তু যারা শারীরিকভাবে শক্ত তারা মৃত্যুর আগে চিৎকারে ভয় পায়। এই ঠাকুরমা শুধু ডাকেই মানুষের জীবন বদলে দেয়। কারো সাথে কখনো হাতাহাতি হয় না, কিন্তু যারা তার ডাক শুনেছে তাদের শীতের রাতগুলো আর আগের মতো হয়নি। রাশেদ তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু বৃদ্ধের কণ্ঠে এমন এক জোর যা তাকে থামতে বাধ্য করল। বৃদ্ধ আরও বলল, এই গ্রামে 10 বছর আগে একজন মেয়ে অদ্ভুতভাবে হারিয়ে গেছিল। মেয়েটির নাম রুমি। সেই সময়েও কেউ বিশ্বাস করত না, কিন্তু মা বাবার সব চেষ্টা করেও মেয়েটিকে খুঁজে পায়নি। এক রাত সে নিজে বলেছিল, ঠাকুরমা ডাকছে। পরের দিন তার ঘরের মেঝেতে ছায়া দেখা গেছিল। ছায়া মিলিয়ে গেছে, মেয়েটি নেই। রাশেদের রক্ত জমে গেল। সে সেই মেয়ের কথা চিন্তা করল আর কেমন যেন রীতিমতো শিহরিত হয়ে গেল। পরের দিন বিকেলে সে গ্রামের কিছু মানুষকে একত্রিত করল। তারা সবাই একটি ছোট ঘরে বসে গল্প করল। গ্রামের একজন মহিলা বলল, আমি ছোটবেলায় দেখেছি যখন রাত হয় ঠাকুরমা বাড়ির উঠানে হেঁটে বেড়ান। কোনো আলো নেই, কিন্তু তার পা মাটিতে পড়ে না। আমরা গোপনেভাবে তাকাই, কিন্তু সে আমাদের দেখতে পায়। একজন বৃদ্ধ বলল, আমি নিজে দেখেছি আমার চাচাতো বোন একবার ঠাকুরমার ডাক শুনে ঘর থেকে বেরিয়েছিল। আমরা ডাক দিয়েও তাকে ফিরতে বলেছিলাম, কিন্তু সে আর ফিরে আসেনি। তখন রাশেদ বুঝতে পারল শুধুই তার ঘরে নয়, গ্রামে এই ঘটনা বহু বছর ধরে ঘটছে। রাত এলো। রাশেদ আবারও তার ঘরে শুয়ে পড়ল। মা আর ঠাকুরমা অন্য ঘরে। সে ভয়ে ঘুমোতে পারছিল না। হঠাৎ সে শুনল কেউ আবার তার নাম ডাকার চেষ্টা করছে, রাশেদ,
এখানে এসো। এবার কণ্ঠটা আরও কাছে মনে হচ্ছিল। রাশেদ চুপচাপ শুয়ে রইল। তার মন কাঁপছে, কিন্তু সেই ভয় কেবল শুরু। রাশেদ তখন লক্ষ্য করল মশারির বাইরে ঘরের কোণে অদ্ভুত ছায়া নাচছে। ছায়া যেন তার দিকে এগোচ্ছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল ছায়ার আকার মানুষের নয়। মাথাটা বড়, হাঁটা ধীরে, পেছনের দিকে বাঁকা। হঠাৎ ছায়া থেমে গেল, আর তার মুখের ভেতর ফিস ফিস করে কিছু বলল। এবার বুঝলি না, আমি তো সব সময় পাশে আছি। যে ডাক শুনেছে সে আর স্বাভাবিক থাকেনি। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা বন্ধ। চোখ বন্ধ করে শুধু শোনার চেষ্টা করল। বাড়ির ভেতরে ঠাকুরমা তার মতো বসে আছে, কিন্তু ঠিক পাশে যে ছায়া ছিল সে অদৃশ্য। পরের দিন রাশেদ গ্রামের এক বৃদ্ধের কাছে গিয়ে জানতে পারল যে বাড়িটিতে সে থাকেন সেই বাড়ির মাটি আগে এক পুরনো কবরস্থানের অংশ ছিল, যেখানে বহু বছর আগে গ্রামে এক অজ্ঞাত কারণে মানুষ মারা গেছিল। কেউ তাদের কবর চিহ্নিত করতে পারত না। এবং রাশেদ বুঝতে পারল ঠাকুরমা শুধুই বৃদ্ধ মহিলা নয়, সে যেন পুরনো কবরস্থানের রহস্যের সাথে যুক্ত। যে বাড়ির মাটি আগে কবর ছিল সেই মাটি তার পায়ের তলে, আর যাকে ডাকছে সে শুধু তার দৃষ্টি দিয়ে নয়, মাটির গভীর থেকে খোঁজ করছে। রাশেদ প্রতিবার যখন রাতে ঘুমোতে যেত, মনের ভেতর এক ভয় কাজ করত যে ডাক সে শোনার সাহস রাখবে না, সেই ডাক তো সব সময় আছে। সেই রাতের পর রাশেদ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। সে কারো সাথে বেশি কথা বলতো না, ঘরে একা থাকতে ভয় পেত, আর গ্রামের লোকেরা সেই ভয়কে কেবল গোপনে চিনত। এবার রাশেদ ঠিক করল সে নিজেই সন্ধান করবে এই ঠাকুরমার রহস্য। কেন সে ডাকছে, কেন তার সাথে ভয়ঙ্কর ছায়া দেখা দেয়, আর সবচেয়ে বড় প্রশ্ন, কি করে কেউ তার ডাক শুনে বেঁচে থাকে। রাশেদ জানত তার সামনে সবচেয়ে বড় বিপদ আসছে, কারণ রাতের অন্ধকার আর ঠাকুরমার উপস্থিতি মিলিয়ে এক ভয়াবহ সত্যকে সামনে আনবে। এরপর ঠিক করল ঠাকুরমার রহস্য উন্মোচন করবে। তখন সে জানত এটা সহজ হবে না, কারণ ঠাকুরমা শুধু বুড়ি মহিলা নয়, তিনি সেই গ্রামের প্রাচীন অন্ধকারের সঙ্গে জড়িয়ে আছেন। যে অন্ধকারে মানুষ রাত নামলে হঠাৎ নিঃশব্দে হারিয়ে যায়, আর ছায়াগুলো তার পিছু ছাড়ে না। রাশেদ প্রথমে ঠিক করল সে বাড়ির মাটি খোঁড়ে দেখবে। বৃদ্ধের কথা মতো এই বাড়ির নিচে এক পুরনো কবরস্থান ছিল, কিন্তু কি আছে কেউ জানত না। রাশেদ রাত নেমে মশারির ভেতর খাটে শুয়ে ভয়ের সঙ্গে প্রতীক্ষা করল। মা অন্য ঘরে, ঠাকুরমা শুয়ে নেই বা শুয়ে আছে কেউ নিশ্চিত নয়। হঠাৎ সে শুনল সেই কণ্ঠ, রাশেদ, আজ তুমি সত্য জানতে চলেছ, দরজার বাইরে এসো। রাশেদ মনে মনে ভয় পেল, কিন্তু এবার সে পালাতে চাইল না। সে দরজা খুলল। রাতের ঠান্ডা বাতাস সঙ্গে সঙ্গে ঢুকে গেল। তার পায়ে মাটি ঠান্ডা, মেঝে যেন না থাকে, একইভাবে ছায়া তার দিকে এগোচ্ছে। ঠাকুরমা তখন দরজার পাশে উপস্থিত, কিন্তু এইবার তার চোখ মুখ সবই এক অদ্ভুত রঙে জ্বলছিল। রাশেদ লক্ষ্য করল ঠাকুরমার মানুষ নয়, তিনি যেন মাটির সঙ্গে এক হয়ে গেছেন। মাটির ভেতর থেকে আভা বেরোচ্ছে, আর ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। ঠাকুরমা ফিস ফিস করে বললেন, যে ডাক শুনেছে সে আর আগের মতো নেই। আমার সাথে দেখা মানে তুমি মাটির গভীরে প্রবেশ করবে। রাশেদ ভয় পেল, কিন্তু মনে মনে ঠিক করল এবার সে সত্যটা জানবেই। সে হাত বাড়ালো, ঠাকুরমার দিকে এগোলো। হঠাৎ তার চোখের সামনে মাটির নিচে অন্ধকারে হাতির মতো আকার নড়তে লাগল। ছায়াগুলো ধীরে ধীরে ওপরের দিকে উঠে এলো। রাশেদ বুঝল এখান থেকে আর কোনো মানুষ বেরোতে পারবে না। ঠাকুরমা আবার বললেন, এই গ্রামটা কবরের ওপর তৈরি। আমি এখানে যে জীবন বাঁচাই সে জীবনের চেয়েও পুরনো। যে ডাক শুনেছে সে শুধু শিখেছে ভয় ছাড়া কিছু নেই। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু গলা বন্ধ। মনে হচ্ছিল মাটি তার ভেতরে ঢুকছে, পা আর মেঝে অনুভব হচ্ছিল না। হঠাৎ ঠাকুরমার মুখ একটু নরম হলো। তিনি ফিসফিস করে বললেন, তুমি সাহসী, তুমি সত্য জানতে চেয়েছ। আমার ডাক শুনে যে কেউ বাঁচে না তা নয়, যারা সত্যি ভয়ের মুখোমুখি হয় তাদের জীবন ফিরিয়ে দেই।
রাশেদ ধীরে ধীরে বুঝতে পারল ঠাকুরমা চাইছে তাকে একটা পরীক্ষা দিতে। যারা ভয়কে লুকায় তারা হারায়, যারা স্বীকার করে তারা বেঁচে থাকে। ঠাকুরমা হাত বাড়ালেন, মাটি থেকে রাশেদকে ধরে নিচে টেনে নিলেন। কিন্তু হঠাৎ রাশেদ চোখ বন্ধ করে শুধু বলল, আমি ভয় পাই, আমি চাই সত্য জানতে। মহান বিস্ময়! ঠাকুরমা ধীরে ধীরে তার হাত ছাড়লেন। ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল, মাটি তার পায়ের নিচে দৃঢ় হয়ে গেল। রাশেদ বুঝল, ভয়কে স্বীকার করা আর লুকানো এই দুয়ের মধ্যে বড় পার্থক্য আছে। ভয়কে স্বীকার করলেই বাঁচা সম্ভব। পরের দিন রাশেদ গ্রামের বৃদ্ধদের কাছে ফিরে গেল। তিনি পুরো ঘটনা বলল। গ্রামের মানুষরা চুপ করে শুনল, কিন্তু রাশেদের জীবন আর আগের মতো ছিল না। সে রাতের পর নিজে কখনো একা থাকেনি। ঘরের দরজা সব সময় খোলা রাখে, আর যখন রাত নামল সে জানে ঠাকুরমা তার পাশে আছে। কিন্তু এবার ভয় নয়। রাশেদ শিখেছে ভয়তে লুকিয়ে রাখা মানে হারানো, ভয়কে স্বীকার করা মানে বেঁচে থাকা। গ্রামবাসীরাও ভয়ে শিখেছে রাতের অন্ধকারে কোনো কণ্ঠ শুনলেই চুপ করে থাকুন না, সাবধানতার সঙ্গে সামনাসামনি তাকান। কারণ যে ডাক দেয় সে শুধু ভয়ের প্রতীক নয়, সেই ডাক হল সত্যের ডাক। রাশেদ আজও সেই গ্রামে থাকে। তার ঠাকুরমার সঙ্গে সম্পর্ক ভয়ে আছে, হ্যাঁ, কিন্তু এবার সে জানে ভয়ই সবচেয়ে বড় শিক্ষক। শুনতে পারেননি? শুনুন আবার। রাতের অন্ধকারে কোনো শব্দ শুনলে ধীরে ধীরে চোখ বন্ধ করে ভাবুন, আপনি কি সেই ডাক শুনতে প্রস্তুত? কারণ ঠাকুরমা এখনও আছেন, গ্রামের মধ্যেই, আপনার পাশেই, শুধু অপেক্ষা করছেন কারো ভয়ের প্রতিফলন দেখার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।